ये राम देवड़ा है ना। बहुत अच्छा, आपका पगड़ी देखे हमने उतर गए। আর এই যোধপুরকে যেহেতু ব্লু সিটি বলে, এই জন্য আমরা আজকে ব্লু রঙের জামা কাপড় পরে এসেছি। আর এইখানে রয়েছে কোর্টিয়ার্ড শপ, বেশ অনেকগুলি দোকানপাট রয়েছে। আর এই যে ব্যাস বুবু ঢুকে পড়েছে। এটা তো আমার স্বভাব, দেখছিলাম যে কিছু পাওয়া যায় নাকি। তুমি এই ঝালটা খেলে কি করে? অসম্ভব ঝাল। দিব্য খেয়ে দিয়ে নিল। যারা ঝাল প্রেমী তাদের জন্য এই লঙ্কা হচ্ছে মানে সাংঘাতিক ব্যাপার। কেমন লাগছে বলো মেহেরানগড় ফোর্ট? আমি তো দেখতে দেখতে হোঁচট খেয়ে পড়ছি, মানে ওপরেই তাকিয়ে আছি। অপূর্ব অপূর্ব। দেখো এই জায়গাটা আজকে 11ই অক্টোবর 2025। আমরা এখন রয়েছি জয়সলমীর স্টেশনে। জয়সলমীর ভ্রমণ সম্পূর্ণ করে আমরা এখন এই জয়সলমীর থেকে 20491 জয়সলমীর সবরমতী সুপারফাস্ট এক্সপ্রেসে করে গিয়ে পৌঁছাবো যোধপুর। এই ট্রেনটি জয়সলমীর থেকে ছাড়বে দুপুর 3:30টার সময় এবং যোধপুরে গিয়ে পৌঁছাবে রাত্রি 8:55। দাঁড়াবে নাকি মানে এসে পৌঁছলাম রামদেওরা। रामदेवरा, चलिए जी रामदेवरा। ये रामदेवरा है ना। बहुत अच्छा, आपका पगड़ी देखे हमने उतर गए। राम राम करो। राम 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 राम। ट्रेन लेट আছে দারুণ। রাত্রি 9:30 এখন এসে পৌঁছালাম যোধপুর স্টেশনে। আমি মেক মাই ট্রিপ থেকে হোটেল বুকিং করেছি, সেই হোটেলটি আপনাদের দেখাবো। তারপরে যোধপুর ভ্রমণ করব আগামীকাল থেকে। আমরা স্টেশনের থেকে একটি অটো করে নিলাম। এই স্টেশন থেকে আমরা যে হোটেলটি বুক করেছি পার্ক বুটিক, তার দূরত্ব 3 কিলোমিটার মতন। আপনার কাছে অটো 200-300 অনেক টাকা চাইবে। আপনি যে হোটেলই বুকিং করুন, আপনি সেই হোটেলের গুগল লোকেশন চেয়ে নেবেন মোবাইলে, আর তারপরে গুগল লোকেশন থেকে আপনি উবের বা র্যাপিডো বুক করবেন। এই যোধপুরে কিন্তু উবের এবং র্যাপিডো পাওয়া যায়। আমি র্যাপিডো বুক করলাম, করে এখন হোটেলের দিকে যাচ্ছি। র্যাপিডো নিচ্ছে 61 রুপিস। র্যাপিডোই বেশি ভালো স্যার। হ্যাঁ, র্যাপিডোর সার্ভিসই বেশি ভালো। এই হলো যোধপুরে পার্ক বুটিকে আমাদের রুম। দেখুন রুমটি ভালো করে, যা যা হোটেলের রুমে থাকে সব কিছুই রয়েছে। এই দিকে জানলার পর্দা সরালে এইখানে সিটি ভিউ। বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি। মোটামুটি হোটেলটা খারাপ না, আমাদের দেখে যা মনে হচ্ছে মোটামুটি খারাপ না, তবে ঘরটা পুরো স্কোয়ার নয়। আর এই দিকে লাগেজ রাখার জায়গা, আর এই দিকে ওয়ার্ড্রব।
ওয়ার্ড্রপটি বেশ বড়, আর এই দিকটিতে বাথরুম। রুমটি যথেষ্টই ভালো। এখন জানি না সার্ভিস কেমন হবে, সে তো থাকলে তারপরে বুঝবো। আমাদের অ্যাট এ গ্লান্স দেখে খারাপ লাগছে না। আমরা দুদিনের জন্য এই হোটেলটি বুকিং করেছি। আমাদের কাছ থেকে নিয়েছে ৫,১৯৮ টাকা, ইনক্লুডিং জিএসটি, উইদাউট ব্রেকফাস্ট। আজকে 12ই অক্টোবর 2025। আমরা যোধপুরে এসে যে পার্ক বুটিক হোটেলটিতে উঠেছি তার ঠিক উল্টো দিকে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যেই একটি রেস্টুরেন্ট, সেখানে ধোসা পাওয়া যায়, একটিতে মিষ্টি পাওয়া যায়, কালকে রাত্রিবেলায় কিনেছিলাম। তো সেইখানে এসে আমরা আজকে এখন ব্রেকফাস্ট করছি এবং তারপরে আমরা দুর্গ বিজয়ে বেরোবো, অর্থাৎ মেহেরানগড় ফোর্ট দেখতে যাব। এবং ব্রেকফাস্টে এখানে ধোসা পাওয়া যায়, তো বুবু যথারীতি ধোসাই নেবে। এই যে হ্যাঁ, ধোসা পেলে তো আমি আর অন্য অপশানে যাই না। এবং ধোসাটা বানিয়েছেও খুব ভালো, সত্যিই ভালো, খুবই ভালো। ব্রেকফাস্ট দিয়ে আজকের দিন শুরু হচ্ছে। আর বসার জায়গাগুলো বেশ ইউনিক। হ্যাঁ, ড্রাম দিয়ে দিয়ে বানানো, দেখুন। কিন্তু একটু নিচু হয়ে খেতে হচ্ছে, কিন্তু অন্যরকম আর কি। আর আমরা যে হোটেলটিতে রয়েছি তার জানলা দিয়ে সকালবেলা পর্দা সরালেই দেখি যে মেহেরানগড় ফোর্ট দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লোকেশন। এই হোটেলটি কিন্তু স্টেশনের কাছে নয়, ফোর্টের কাছাকাছি। আমাদের এই হোটেলের সামনে থেকে মেহেরানগড় ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই যে অটো বুক করলাম। এই অটো 100 টাকা বললো তো? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা। 60 টাকা নেবে, কিন্তু আসতে দেরি হচ্ছে, তাই জন্য আমরা দেরি করলাম না, আমরা 100 টাকাতে চলে যাচ্ছি। মেহেরানগড় ফোর্টে এসে পৌঁছালাম। এই পর্যন্ত অটো পৌঁছে দিল। আর দেখুন এখান থেকে মেহেরানগড় ফোর্টের কি অসাধারণ ভিউ দেখুন। 1459 সালে রাও যোধার দ্বারা নির্মিত এই দুর্গ। আমরা 2015 সালে এখানে এসেছিলাম, আবার 2025, 10 বছর পরে এলাম। খুব সুন্দর লাগছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মেহেরানগড় ফোর্টের দৃশ্য, এখানে যোধপুর শহরের দৃশ্য দেখছি। নীল রঙের শহর, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যোধপুরকে যেহেতু ব্লু সিটি বলে, এই জন্য আমরা আজকে ব্লু রঙের জামা কাপড় পরে এসেছি। তবে এর আগের বার যখন এসেছিলাম তখন এই সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারিনি, তাই কিনা বলো? আমরা যখন এসেছিলাম দুপুরের পরে, এই সূর্যটা তখন এই দিক দিয়ে আসছিল না, সুতরাং একদম ছবিই তোলা যাচ্ছে না, পুরো কালো লাগছিল। তো এইবার একটা দারুণ দারুণ ভিউ পেলাম। রাও যোধা ছিলেন সূর্যবংশীয় রাজপুত। তিনি এই দুর্গ যখন তৈরি করেন তখন তার নাম ছিল মিহিরগড়। মিহির কথার অর্থ হলো সূর্য এবং গড় কথার মানে দুর্গ। কিন্তু পরবর্তীকালে এই দুর্গ মুঘলদের হাতে আসে। সেই সময় এর উচ্চারণগত পরিবর্তন হতে হতে এই দুর্গের মিহিরগড় থেকে নাম হয় মেহেরানগড়। চলুন এরপর ভেতরে গিয়ে আপনাদের টিকিটের দাম বা অন্যান্য ইনফরমেশনগুলো দিই। এখানে আমরা টিকিট কাটলাম 200 টাকা করে টিকিট। আর এখানে যদি আপনি লিফট ইউজ করেন তার জন্য 50 টাকা পার হেড, মানে আমাদের লাগলো মোট 500 টাকা। গাইডের চার্জ হচ্ছে 500 টাকা 1 থেকে 4 জনের জন্য। বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন গাইডের চার্জ আছে। লিফটে করে উঠতে কিন্তু অনেকক্ষণ লাগলো, 400 ফুট ওপরে ওঠা। একেবারে ফোর্টের টপে চলে এলাম। আচ্ছা, এই যে বাড়িগুলি, এগুলি সমস্ত ব্রাহ্মণদের বাড়ি আগে ছিল এবং সেগুলির সমস্ত রং নীল রঙের হতো। সেই কারণে এই সিটি ব্লু সিটি নামে পরিচিত।
এই যে চাকাটি দেখছেন, এর মাধ্যমে নিচের থেকে ফোর্টের ওপরে জল তোলা হতো। এই যে আমি এখন জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে শৃঙ্গার চকি। এই শৃঙ্গার চকি জায়গাটাকেও বলে, আবার এই যে মার্বেলের তৈরি জায়গাটা এটাকেও বলে শৃঙ্গার চৌকি। এইখানে হচ্ছে মহারাজা গদ সিং টু এর 2 বছর বয়সে এখানে অভিষেক হয়েছিল। তার পিতা মারা গিয়েছিল 1952 সালে। তারপরে তাকে এখানে অভিষেক করানো হয়েছিল এবং উনি এখনো পর্যন্ত জীবিত আছেন। ওনার বয়স এখন 77 বছর। আর এই যে ওপরে দেখা যাচ্ছে যে সমস্ত উইন্ডোজগুলো, এখানে সব রানীরা বসে থাকতেন এবং এখানে যে অভিষেক হতো, অনুষ্ঠান হতো, ওই জানলা থেকে ওনারা এখানে দেখতেন। আগে বসতেন রাজা এবং তার পেছনে বসতেন তার যে সাহায্যকারী, আর সামনে বসতেন মাহুত। হাতির উপরে এটা ব্যবহার করা হতো, না হাওদা এটা আর কি। আমরা এখন এই যে প্রাসাদটির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এর নাম দোলকখানা। এই দোলকখানায় এইখানে একটি ঝরোখা রয়েছে। সেই ঝরোখার সামনে এসে দাঁড়িয়েছি, এমন সুন্দর হাওয়া না, মনে হচ্ছে এখান থেকে আর নড়বো না। অপূর্ব লাগছে এখান থেকে। এই মেহেরানগড় ফোর্টের মধ্যে অনেকগুলি মহল রয়েছে। শীষ মহল, ফুল মহল, তখত বিলাস, বিভিন্ন মহল রয়েছে, ঝাঙ্কি মহল। সেই সকল মহলগুলি আমরা এক এক করে ঘুরছি। এক একটি মহলে এক একটি বিষয় সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটির নাম হলো ফুলমহল। রাজাদের এন্টারটেনমেন্ট হল, মানে এই ফুলমহলে ডান্সিং হতো। রাজারা এখানে বসতেন, এখানে বসে নাচ গান এসব হতো, রাজারা সেগুলো দেখতেন এবং সেটা সবচেয়ে সুন্দর লাগে। এই লোহার সিঁড়িটি দেখুন, এটি 17th সেঞ্চুরির ঘোরানো লোহার সিঁড়ি। পার্টসগুলোকে সব আলাদা করা যায়, এটা কোনো জং পড়বে না। এটা যদি আর কি পরিষ্কার করা হয় আবার নতুনের মতো হয়ে যাবে। এটি হলো তখত বিলাস, রাজা তখত সিং এর বেডরুম। এটা হচ্ছে ঝাঁকি মহল। ঝাঁকি মহল মানে হচ্ছে, মানে ওই যে বলে না, আমরা যেটা বলে ঝাঁকি মারা বলে যাকে আর কি, দেখা। মানে এখানে যখন রানীদের বাচ্চা হতো, এই কর্ডে শুয়ে দোলা দিত, আবার এখান থেকে দেখতো জানলা দিয়ে, সেই জন্য এটাকে ঝাঁকি মহল বলা হয়। এই জায়গাটি হলো দেওয়ানি খাস। রাজা তার প্রধান পরামর্শদাতাদের সাথে এইখানে বসে বিশেষ বিশেষ বিষয়ে সিদ্ধান্ত নিতেন। কেমন লাগছে বলো মেহেরানগড় ফোর্ট? আমি তো দেখতে দেখতে হোঁচট খেয়ে পড়ছি, মানে ওপরেই তাকিয়ে আছি। অপূর্ব অপূর্ব। দেখো এই জায়গাটা কি সুন্দর। সত্যি কথাই, এত নিখুঁত কাজকর্ম দেখা যায় না, যেদিকে তাকাবে শুধু শিল্পের ছোঁয়া। আমরা এই যে মহলটি থেকে বেরোলাম, এই মহলটির নাম হলো মতি মহল। এটিকে দেওয়ানি খাসও বলা হয়। এই জায়গাটি হলো হোলি চৌক। হাম সাথ সাথ হ্যায়, তারপরে স্বদেশি রোমান্স, তেরে নাম,
এখানে অনেক সিনেমা শুটিং হয়েছিল, আর এইখানটা নাকি ওই মোরিনী বাজামা ওইটার নাকি এখানে শুটিং হয়েছিল ডান্সটার। এই মেহেরানগড় ফোর্ট নিচের সমতল অঞ্চল থেকে প্রায় 400 ফুট উপরে অবস্থিত এবং সম্পূর্ণ ফোর্টটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটি প্রাচীর দিয়ে বেষ্টিত। এই প্রাচীরটির উচ্চতা হচ্ছে 120 ফুট। এই ফোর্টের প্রবেশদ্বারে মোট 7টি দরজা বা পোল রয়েছে। এই পোলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জয়পোল এবং ফতেপোল। এই জয়পোল নির্মাণ করেন 1807 সালে মহারাজা মান সিং এবং ফতেপোল নির্মাণ করেন মহারাজা অজিত সিং। তিনি মুঘলদের সাথে বিজয়ের পরিপ্রেক্ষিতে এই ফতেপোল নির্মাণ করেছিলেন। মেহেরানগড় ফোর্ট দেখে নিয়ে ফোর্টের বাইরে থেকে আমরা একটা অটো করলাম। সেই অটো আমাদের যশবন্ত থারা, তারপরে উমেদ ভবন, মন্ডর গার্ডেন সমস্ত জায়গাগুলি ঘোরাবে। নেবে 900 টাকা। অনেক দরদাম করে অনেক কিছু করে 900 টাকায় ঠিক হলো। মেহেরানগড় এসেছিলাম 100 টাকায়, মোট দাঁড়ালো 1000 টাকা। 1000 টাকায় যোধপুর ভ্রমণ সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা এসেছি যশবন্ত থারাতে। এই যশবন্ত থারা মেহেরানগড় ফোর্টের থেকে সামান্য একটু দূরেই। এটি একটি স্মৃতিসৌধ। আর এই যশবন্ত থারা নির্মাণ করেছিলেন মহারাজা সর্দার সিং। তার পিতার মৃত্যুর পর এই স্মৃতিসৌধ তিনি তৈরি করেছিলেন। তার পিতা ছিলেন মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়। হ্যাঁ, 1899 সাল থেকে এই স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়েছিল আর 1906 সালে এই স্মৃতিসৌধের নির্মাণ শেষ হয়েছিল। প্রধানত এই স্মৃতিসৌধটি মকরানা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং খুব সূক্ষ্ম কারুকার্য, খুব সুন্দর দেখতে। এটাকে কি জানি বলে, দ্বিতীয় ছোটা তাজমহলও বলে আর হ্যাঁ, কি। মানে মিনি তাজমহল। হ্যাঁ, মিনি তাজমহল। এই যশবন্ত থারার সামনে এইখানে খুব সুন্দর একটি বাগান করা রয়েছে, ফোয়ারা রয়েছে আর প্রচুর স্কুলের বাচ্চারা এসেছে। এদের সব দিওয়ালির ছুটিতে স্কুল থেকে নিয়ে এসেছে এক্সকারশনে। कौन से स्कूल में पढ़ते हो? हाँ, महात्मा गांधी गवर्नमेंट स्कूल दानानी बिडानी। महात्मा गांधी गवर्नमेंट स्कूल। अच्छा, कौन से क्लास में? 10th 10th में। में। और कौन कौन क्लास यहाँ पर आए हैं? 8, 9, 10। इधर आओ बच्चा। हाँ, सबको मिलकर 8, 9 और 10। तो क्या क्या देखा है इधर? इधर मेरा यहाँ पर जसवंत थारा, मार्च सफारी। अच्छा, बहुत आनंद मिला। ठीक है, घूमो अच्छी तरह से, घूमो सीखो। এই যশবন্ত থারা আসলে একটি ছত্রী, কিন্তু অন্যান্য ছত্রীর সাথে এর একটা গঠনগত পার্থক্য আমি দেখলাম। অন্যান্য ছত্রীর মাথাগুলি গোল হয় ছাতার মতন। আমি মধ্যপ্রদেশের ওড়ছাতেও দেখেছি বা রাজস্থানের অন্যান্য জায়গায়, গুজরাটে। কিন্তু এখানে দেখুন ছত্রীর মাথাটি একটি মন্দিরের চূড়ার মতন। এটি কিন্তু একটু লক্ষণীয় বিষয়। খুব সুন্দর লাগছে। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে মেহেরানগড় ফোর্ট। আর এই যে এখানে রয়েছে মেহেরানগড় ফোর্টের প্রাচীর। छोड़ के मत दाओ एक लीरा बन जारा रे बन जारा रे रे दूर दे चरा
साहिब ने महल बनाई बन जारा रे बन जारा रे हाँ गहरी गहरी माहे बीन बजाई बंजारा। উমেদ ভবনে এসে পৌঁছালাম। এখানে টিকিটের মূল্য 100 টাকা করে। 100 টাকা দিয়ে দুজনে টিকিট কাটলাম। গাইডও পাওয়া যায় এখানে, আমরা গাইড নিইনি। আর তারপরে ভেতরে একটি দোকান রয়েছে, এখানে কুলফি পাওয়া যায়, চা, তারপরে কফি, আইসক্রিম, অনেক কিছু পাওয়া যায়। এখন বসে বসে গাছের তলায় আগে কুলফি খেয়ে নিই, তারপরে লেমন টি খাবো, খেয়ে তারপরে যাব উমেদ ভবনে। এই উমেদ ভবন প্যালেস ভারতের সবথেকে বিলাসবহুল প্যালেসের মধ্যে একটি। আর মহারাজা উমেদ সিংজি এটা তৈরি করা শুরু করেছিলেন 1929 সালে, আর 1943 সালে এর নির্মাণ কার্য শেষ হয়েছিল। আর এই সময়ে এখানে একটা ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ হয়। আর এই অঞ্চলের অধিবাসীদের তখন আর কোনো কাজ ছিল না। তখন উমেদ সিং চিন্তা করতে শুরু করলেন তার প্রজাদের কিভাবে রক্ষা করবেন। এই জন্য তখন এই বিলাসবহুল প্যালেসটা নির্মাণের পরিকল্পনা করেন এবং এই প্যালেস নির্মাণের সময় এই অঞ্চলের সমস্ত মানুষকে কাজে লাগালেন এবং তখন এই মানুষগুলোই এই প্যালেসের নাম রাখলো উমেদ ভবন, যেহেতু উমেদ সিং দ্বারা এটা তৈরি হয়েছিল। আর এই প্যালেসটির বর্তমানে 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে যে এই প্যালেসে যে রাজ পরিবার তারা যারা বাস করেন, এখনকার যে রাজা তার নাম কি? গজ সিং দ্বিতীয়। মহারাজা গজ সিং দ্বিতীয়, তার পরিবার এখানে বাস করেন, সেই একটি অংশ। একটি অংশে রয়েছে মিউজিয়াম, আর একটি অংশে তাজ গ্রুপের হোটেল তৈরি হয়েছে। এই অংশটি হলো প্যালেসের নিচের অংশ, মানে মিউজিয়ামের নিচের অংশ। এই জায়গাটি গ্যালারি, এখানে প্রচুর ছবি রয়েছে, বিভিন্ন ছবির সময়কাল লেখা রয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গের সম্পর্কে লেখা রয়েছে। এই গজ সিং যে এখন বেঁচে আছেন, উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, মানে ওনার ডিগ্রি অক্সফোর্ডের। আর এখানে রয়েছে উমেদ ভবনের একটি রেপ্লিকা। আর এই প্যালেসটা চিতার হিলের উপর অবস্থিত। অপূর্ব জিনিস, অপূর্ব, মানে বিস্ময় হতবাক হয়ে যাচ্ছে এক একটা জিনিস দেখলে, সত্যি বলছি। আর তেমন যত্ন সহকারে রাখা জিনিসগুলো, এটা দেখে আরো ভালো লাগছে, কোথাও একটু ধুলো নেই। হচ্ছে ঘড়ির কালেকশন। তবে সালারজং মিউজিয়ামের কালেকশন মনে আছে ঘড়ি? বাবা, ওরকম সালারজং মিউজিয়াম হচ্ছে সবচেয়ে টপ। ভারতবর্ষের ওরকম মিউজিয়াম খুব কমই দেখা যায়। এখানে এসে সব থেকে ভালো হয় যদি একজন গাইড নিয়ে নেওয়া যায়, তাহলে এই প্রত্যেকটি ঘরে সেই জিনিসগুলো যেগুলো রাখা রয়েছে সেগুলো সম্পর্কে, যে পেন্টিংগুলো রয়েছে সেই পেন্টিংগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিডিওতে তো সব কিছু এইরকমভাবে ডিটেলে বলা সম্ভব নয়, তাতে সময়টাও বেশি লাগবে এবং সেটা তখন ভালোও লাগবে না। কিন্তু আপনারা যখন আসবেন তখন গাইড নিয়ে নিলে ভালো। হ্যাঁ, অবশ্যই তাই। এখানে 1 থেকে 4 জনের জন্য গাইডের মূল্য হলো 250 টাকা। এই জায়গাটিতে এই যে বড় কোর্টইয়ার্ডটি রয়েছে, রাত্রিবেলায় এই দুপাশের স্তম্ভগুলিতে আলো জ্বললে খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর এইখানে রয়েছে কোর্টইয়ার্ড শপ, বেশ অনেকগুলি দোকানপাট রয়েছে। আর এই যে ব্যাস বুবু ঢুকে পড়েছে। এটা তো আমার স্বভাব, দেখছিলাম যে কিছু পাওয়া যায় নাকি। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইরে উপাইতে পারে অমূল্য রতন। আমার স্বভাবের থেকে তো আমি বেরোতে পারি না, কিন্তু এখানের অমূল্য রতনগুলো সত্যিই অমূল্য, সত্যিই অমূল্য রতন। সেটাই দেখছিলাম, বাইরে যেগুলো কম পয়সা পাওয়া যায় এখানে সেটা তার সঙ্গে বোধহয় 1000 টাকা যোগ করে রেখেছে। রয়্যাল লেখা রয়েছে, তার মানে দাম বেশি। এই যোধপুর প্যালেস বা উমেদ ভবন প্যালেস 26 একর জমির উপর অবস্থিত এবং এতে 347টি ঘর রয়েছে। হেনরি ভন ল্যানসেস্টার নামে একজন ব্রিটিশ স্থপতি, তিনি এই প্রাসাদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন।
উমেদ ভবন থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম শহরের একেবারে আরেক প্রান্তে, আরেকটি জায়গায়। এই জায়গাটির নাম হলো কায়লানা ঝিল। এখানে একটি লেক রয়েছে, জায়গাটি খুব সুন্দর এবং অনেকটা রাস্তা আমরা যোধপুরের মধ্য দিয়ে এলাম, শহরের মধ্য দিয়ে। শহরটিও অপূর্ব লাগলো। এই কায়লানা ঝিলে আমরা ঢুকবো, কিন্তু তার আগে এই যে বুবু হাঁটা লাগিয়েছে ফুচকার দোকানের দিকে। এইদিকে ফুচকার দোকান ঝিলের পাশে, বুবু সেখানে হাঁটা লাগিয়েছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, এটা বলতে ভুলে গেছিলাম, যে আমরা যে মেহেরানগড় ফোর্টে ঢুকলাম বা উমেদ ভবনে ঢুকলাম, এই কোনো জায়গায় কিন্তু ক্যামেরার জন্য কোনো চার্জ লাগে না, মোবাইলের জন্য কোনো চার্জ লাগে না। শুধু ক্যামেরার সাথে কোনো ট্রাইপড বা কোনো স্টিক, সেলফি স্টিক এই জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না। ড্রোনও অ্যালাউড না। উনি সস্থানে দাঁড়িয়ে গেছেন। আমি হচ্ছে সুযোগের সন্ধানী, যেখানে जोधपुरी फुचका, जोधपुरी फुचका कैसा लगा? খাকে বাতাও। ভালোই তো বেশ। হ্যাঁ, ওরা পেঁয়াজ দেয় প্রচুর। দামের দিক থেকে বেশ সস্তা, 20 টাকায় 8 পিস। নেই, দামের সস্তা কিন্তু স্বাদে অনবদ্য নয়। স্বাদে আমাদের কলকাতার ফুচকাই সেরা। এটা দেখাও, এটা ভালো হবে খেতে। কি এটা? এইটা ওরা বলছে পাপড়ি, এরকম ভাবেও বানায়, কিন্তু পাপড়িটা অরিজিনাল না, ফুচকা দিয়ে। এটা ভালো। একটা করে খাচ্ছি আর করছে। না, প্রথমটা খেয়ে অতটা ভালো বোঝা যায় না। না, তুমি এই ঝালটা খেলে কি করে? অসম্ভব ঝাল। দিব্য খেয়ে দিয়ে না নিলে না, দেখাবো ফুচকাটাই যে- ঝাল ছিল না, পরে যেটা খেলাম পাপড়ি না ছাপড়ি কি। হ্যাঁ, আমি তো তাই মারাত্মক ঝাল। ভাবছি যে এত ঝালটা খেলে কি করে তুমি? আমারই ঝাল লাগলো। যাই হোক, ওইখান দিয়ে নামা, এখান দিয়ে ঢুকে গেলে কেন? এখন আমরা কায়লানা ঝিলের পাশে এসেছি হাঁসুস করতে করতে, এবং চারিদিকে পাহাড়, তার মাঝখানে খুব সুন্দর ঝিল, দেখতে খুব সুন্দর। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে এই ঝিলটি থেকে সমগ্র যোধপুর শহরে জলের সরবরাহ করা হয়। এখানে বোটিংও হয়। বিকেলবেলার দিকে আসলে খুব সুন্দর লাগবে। এখন সূর্যাস্ত হওয়ার সময় হয়েছে। ঝিলের চারপাশে এরকম সুন্দর বাগান করা রয়েছে, ফোয়ারা, খুব সুন্দর লাগছে। এই দেখো, এখানে একটা জিপ লাইন আছে, যাবে জিপ লাইনে করে ঝিল কি উস পার? না, মেহেরানগড় ফোর্ট থেকে ওই ঝিলটা দেখা যায়। হ্যাঁ, ছবি তুললাম তো আমি। এইদিকে ঝিলটার অনেক বিস্তার, কত দূর পর্যন্ত গেছে ঝিলটা দেখুন। বোটিং করবে এদের অনেক লোক। লোকে জিজ্ঞেস করবে যে রাজস্থানে গিয়ে উঠে চড়লি না, এদিকে জায়গায় জায়গায় গিয়ে খালি বোটিং করছিস। মানে রাজস্থানে এসে বোটিং করছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এর আগে গাদিসাল লেকে বোটিং করেছো, হ্যাঁ। আবার এইখানে যোধপুরে বোটিং, আবার উদয়পুরে গিয়েও বোটিং করবে। যেখানে যেখানে লেক আছে, অপশন আছে বোটিং করবার, করবো। দারুণ লাগছে কিন্তু না? ঠিক সূর্যটা অস্ত যাচ্ছে এখন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ক্যামেরাটা না যায়। হাই। গাদিসার লেকেও সানসেটের সময় বোটিং করেছে, এখানেও সানসেটের সময় বোটিং করছে। और सुनाओ, कैसा लग रहा है? बहुत बढ़िया। হাই বলো। হাই। অনেকটা নিয়ে যায় কিন্তু পুরো লেকটা, এই যে এত লম্বা লেকটা, পুরো লেকটা নিয়ে যায়। এই পর্যন্ত নিয়ে এসে আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। হয়ে গেল বোটিং, প্রায় 25 মিনিট মতন বোটিং হলো, অনেকটাই। হ্যাঁ, আর এখন কি সুন্দর লাগছে। হ্যাঁ, তো আনন্দ মিলা। हाँ, बहुत आनंद।
এখন আরো সুন্দর লাগছে দেখুন। ও, আমাদের এই যে ইনসাফজি, এই ইনসাফজি কিন্তু দারুণ আমাদের ঘোরাচ্ছেন, কোনো না ইনসাফি করছেন না। যেখানে আমরা যতক্ষণ পারছি দাঁড়াচ্ছি, খুব সুন্দর ঘুরছি ওনার সাথে। এখন আমরা এসেছি মন্দর গার্ডেনে। এই মন্দর কথার অর্থ হলো মন্দোদরী, মানে রাবণের স্ত্রী ছিলেন মন্দোদরী, সেই মন্দোদরীর নাম অনুসারেই এই গার্ডেনের নামকরণ করা হয়েছে। এখানে নাকি রাবণের শ্বশুর বাড়ি আছে, গার্ডেনের ভেতরে নাকি খুব সুন্দর করে সাজানো। চলুন দেখি। তবে এই রাবণের সাথে যে যোগ, এটা হচ্ছে লোককথা। আমি যেটুকু জানি যে মন্দর কথাটাই হলো যে রাঠোর রাজবংশের যে রাজধানী ছিল তার নাম ছিল হচ্ছে মন্দর। পরবর্তীকালে রাও যোধা, যার নামে যোধপুর, তিনি যখন যোধপুর শহর প্রতিষ্ঠা করেন তখন যোধপুরের রাজধানী স্থানান্তরিত হয়। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে, শুধু যদি আপনি এন্ট্রি করেন যেমন আমরা করলাম, তাহলে হচ্ছে 30 টাকা করে। আর এর সাথে যদি এই যে আমার পাশ দিয়ে টয় ট্রেন গেল, এই টয় ট্রেনে চড়েন, বা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যে 7টার সময়, যদি সেটা দেখেন, তাহলে টিকিট হচ্ছে জনপ্রতি 70 টাকা করে। তবে এই জায়গাটাকে ওই রাবণের শ্বশুরবাড়ি বলার একটা কারণ থাকতে পারে, প্রচুর হনুমান, প্রচুর হনুমান। আমার তো ভয় করছে যে ক্যামেরা ছিনিয়ে নিয়ে না চলে যায়। হ্যাঁ, আবার চশমা নিয়ে গেল। অনিন্দর তো এক্সপিরিয়েন্স আছেই। ওই দেখো টয় ট্রেন আসছে, ব্যাং ট্রেন, ওই দেখো এইদিকেও আসছে। বাহ, দুদিক থেকে দুটো টয় ট্রেন আসছে দেখুন। এই যে এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা। দারুণ লাগলো। আমার এইটা দেখে মনে হচ্ছে রেলগাড়ি ঝমাঝম পা পুছলে আলুর দম। আর এই যোধপুরের যে প্রাচীন অংশ ছিল মন্ডোর, এইখানে সেই মন্ডোরের বিভিন্ন স্থাপত্য রয়েছে। এই স্থাপত্যের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো এখানে মহারাজা অজিত সিংয়ের ছত্রি। এই ছত্রি, এবং এখানে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এই পোলটি বা দরজাটি, যার নাম হচ্ছে অজিত পোল। এখানে একটি মিউজিয়াম রয়েছে এবং বিভিন্ন স্থাপত্যকলা এখানে উল্লেখযোগ্য নিদর্শন। কাজেই এই বাগানটি শুধুমাত্র যে বিনোদনের জন্য তা নয়, তার সাথে এখানকার ঐতিহাসিক গুরুত্বও কিন্তু যথেষ্ট। এই জায়গাটা হচ্ছে বিভিন্ন দেবতার স্থান। সেটা হচ্ছে এখানে রয়েছে, দেখছি শিবজির মূর্তি রয়েছে, রামচন্দ্রের মূর্তি রয়েছে, সূর্য মূর্তি রয়েছে। এইদিকে তৈরি করা হয়েছে মারোয়ার রাজাদের মূর্তি, যেমন এখানে রয়েছে শ্রী মেহাজি, গঙ্গাজি, গোগাজি, হারবুজি, সব বিভিন্ন নাম। আর এইখানে রয়েছে মন্ডোর সংগ্রহালয়। এই মন্ডোর সংগ্রহালয় ওপেনিং টাইম সকাল 9:45 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এইখানে তার টিকিট কাউন্টার। এই মহলটির নাম হলো এক থাম্বা মহল। আমরা সত্যি যোধপুরে এতবার এসেছি, কিন্তু এই মন্ডোর গার্ডেন সম্পর্কে আমাদের ধারণাই ছিল না। সত্যিই তাই, কি অপূর্ব। এটা যদি এত সুন্দর জায়গা জানতাম তাহলে দিনের বেলার দিকে এখানে আসার চেষ্টা করতাম। বোটিং করতাম না এতক্ষণ। কি সুন্দর আমরা ভাবলাম গার্ডেনটা, এইখানে সব ছত্রিগুলো এই যে রয়েছে, দেখো অপূর্ব। ছাত্রীগুলো, এই যে দেখো সেই খাজুরাহোর কান্ডারি ও মহাদেব মন্দিরের মতো। এটি হলো একটি মন্দির, দেওয়াল মানে দেবস্থান। এখানে কিন্তু ছত্রীকে বলা হয় দেওয়াল। এই দেওয়ালটি হলো মহারাজ অজিত সিংয়ের, এবং এই পাশে আরেকটি দেওয়াল রয়েছে, এটি হলো মহারাজ যশবন্ত সিং প্রথমের। আমরা এই মেহেরানগড় ফোর্ট থেকে বেরিয়ে যে ছত্রীটি দেখেছিলাম সেটি হলো যশবন্ত সিং দ্বিতীয়র। আর এই যে অজিত সিং, ইনি হিন্দুস্তানের সাথে, মানে তৎকালীন হিন্দুস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধে তিনি মারা গিয়েছিলেন, এবং তখন তার দেহাবশেষ নিয়ে এসে এইখানে স্থাপন করা হয়, এবং পরবর্তীকালে এইখানে এই ছত্রী গড়ে তোলা হয়। এটি হলো অজিত সিংয়ের ছত্রী বা দেওয়াল। এই মন্ডোর ছিল মারওয়ার রাজাদের প্রাচীন রাজধানী।
এখানে লেখা রয়েছে হিজ লেট হাইনেস মহারাজা তখত সিংজি বাহাদুর কা থারা। তবে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে জায়গাটি, এটা তো অনেক প্রাচীন জায়গা। এই মান্ডোর ছিল মারওয়ার রাজাদের প্রাচীন রাজধানী, এবং সেই জায়গাটিকে মেরামত করে বিভিন্ন জায়গায় যে এই মনুমেন্টগুলি ভেঙে পড়েছে সেগুলিকে মেরামত করে এত সুন্দর করেছে জায়গাগুলি। আর আপনি যদি রাত্রিবেলাতেও আসেন, এই যে দেখুন আমরা এখন অন্ধকারের মধ্যে এসেছি, কোনো অসুবিধা হচ্ছে না। তবে মানে আমার মনে হলো দিনের বেলার থেকে এই রাত্রিবেলার লাইটিং এর জন্য এই জায়গার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সত্যিই তাই, এত সুন্দর লাইট, ছবি তুলতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, এত সুন্দর লাইটগুলোকে ওরা অ্যারেঞ্জ করেছে, এর সৌন্দর্যটাই বেড়ে গেছে। ধরুন এই জিনিস তো আমরা আগে বহুবার দেখেছি, ছাত্রী তো এই প্রথম দেখছি না, কিন্তু এত সুন্দর লাগছে এই আলোর জন্য। দারুণ সুন্দর, খুব দারুণ সুন্দর লাগছে, জায়গা। খুব ভালো লাগলো। আমরা এখন এই যে মার্কেট এরিয়াটিতে এসেছি, এই মার্কেট এরিয়াটির নাম হলো সর্দার মার্কেট। আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে যে টাওয়ারটির সামনে, এটি হলো ক্লক টাওয়ার। এই জায়গাটি প্রকৃতপক্ষে একটি মার্কেট এরিয়া, কিন্তু এই ক্লক টাওয়ারটি নির্মাণের একটি ইতিহাস রয়েছে। এই ক্লক টাওয়ারটি নির্মাণ করেছিলেন মহারাজা সর্দার সিং, যিনি যশবন্ত কি থারা নির্মাণ করেছিলেন। এবং এই মহারাজা সর্দার সিং যোধপুর শহরের আধুনিকীকরণ এবং যোধপুর শহরের সৌন্দর্যায়নে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। যোধপুরের এই ক্লক টাওয়ারের পাশে যে সর্দার মার্কেট, এই মার্কেট কিন্তু রাজস্থানের পুরো ঐতিহ্যকে তুলে ধরে। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, রাজস্থানী হস্তশিল্প, রাজস্থানী মণিহারি দ্রব্য, যেমন মেয়েদের জন্য চুড়ি, লাখের চুড়ি তো এখানে বিখ্যাত। তারপরে কানের দুল, ব্ল্যাক মেটালসের বিভিন্ন চুড়ি আমি অলরেডি কিনেও ফেলেছি। তারপরে জামা কাপড়, ওড়না, মশলাপাতি, বিভিন্ন শুকনো লঙ্কা, যা আপনারা তো সবাই জানেন যে এখানকার শুকনো লঙ্কা সাংঘাতিক তিখা হয় আর কি। दुकान फर्म का नाम है मारवाड़ स्पाइसेस। আচ্ছা, ये है मतानिया की मिर्ची, जो कि दुनिया की बेहतरीन मिर्चियों में से एक होती है। इससे लाल मांस भी बनता है, जो जोधपुर का लाल मांस बहुत फेमस है। और इससे आप किसी भी रेड ग्रेवी भी बना सकते हो। इसके दो प्रकार होते हैं सर, जैसे इसकी सीड्स होती है वो तीखा होता है, और जब उससे ऊपर का हिस्सा होता है वो कलर देता है रेड कलर। जैसे कश्मीरी चिली लाल कलर देती है ना, वैसे ये लाल कलर देता है। ये मतानिया की चिली की विशेषता है। আর এই লঙ্কা যারা ঝাল প্রেমী আর কি, আমিও ঝাল প্রেমী কিন্তু অতটাও নয় আর কি, কিন্তু যারা ঝাল প্রেমী তাদের জন্য এই লঙ্কা হচ্ছে মানে সাংঘাতিক ব্যাপার। লাল মাংস, লাল মাছ বলছে মানে আমাদের মাটনের কথা, মাটনে বা কষা ডিমে এই শুকনো লঙ্কা দিয়ে যদি বেটে রান্না করা যায়, তার স্বাদ একেবারে অপূর্ব। আমার তো এখনই জিভে জল চলে আসছে, দারুণ ভালো। আর এই ক্লক টাওয়ারটি মহারাজা সর্দার সিং তিনি তৈরি করেছিলেন 1910 সালে। 1880 সাল থেকে এই ক্লক টাওয়ারের নির্মাণ কার্য শুরু হয় এবং 1910 সাল নাগাদ শেষ হয়। আর এই ক্লক টাওয়ারের ওপরে আপনি উঠতেও পারেন, তার জন্য টিকিটের মূল্য 25 টাকা করে। সুন্দর। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে বাজারের এই দোকানটায় চোখ পড়লো। আমি এসে থেকেই খুঁজছিলাম এইরকম পিতলের, দেখুন মিনাকারি করা, কি সুন্দর প্রোডাক্টগুলো। এর আগেও আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু ওনারা হোলসেলেও বিক্রি করেন, রিটেলেও বিক্রি করেন। আমি ওনাদের থেকে এই দুটো উট নিলাম, দুটো হাতি আর দুটো ময়ূর। কি সুন্দর দেখতে, দেখুন কি সুন্দর কাজ, খুব কম দামে পাওয়া যায়। আপনারা যদি এখান থেকে কেনাকাটা করেন, একটু বার্গেন করলে খুব কম দামে এখান থেকে জিনিস নিয়ে যেতে পারবেন। এই মার্কেটটির নামও ওই মহারাজা সর্দার সিংয়ের নাম অনুসারে সর্দার মার্কেট। সারাদিন ধরে যোধপুরের বিভিন্ন জায়গা ঘুরলাম, কিন্তু আপনাদের কিন্তু এই ভিডিওতে খাওয়া দাওয়া দেখানো হলো না, কেননা আমরা আজকে পিৎজা হাটে গিয়ে পিৎজা খাবো। তা পিৎজা খাওয়া আপনাদের আর দেখাচ্ছি না, তাই যোধপুরের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো আমাদের এই যোধপুর ভ্রমণের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। আর আগামীকাল আমরা রওনা দেব উদয়পুরের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ।